স্বাগত দীপ্ত সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি নাহিদ আশরাফ রাজীব। শুরুতে নিটোল টাটা সংবাদ শিরোনাম। বিশ্ব পরিবেশ দিবসে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর, পাট পণ্য উৎপাদন ও ব্যবহারের তাগিদ। চতুর্থ ধাপে 60টি উপজেলায় চলছে ভোট গ্রহণ, অনিয়মের অভিযোগে বেশ কয়েকজনের সাজা। ভারতের লোকসভা নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি কেউ, জোটগতভাবে এগিয়ে বিজেপি। পরিবেশ রক্ষায় সবাইকে গাছ লাগানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্লাস্টিকের বিকল্প হিসেবে পচনশীল পাটপণ্য উৎপাদনের ওপর জোর দেন তিনি। বুধবার বিশ্ব পরিবেশ দিবসের আলোচনায় তিনি আহ্বান জানিয়ে খাদ্য নিরাপত্তা নিশ্চিতে অতিরিক্ত রাসায়নিক সারের পরিবর্তে প্রাকৃতিকভাবে বিকল্প ভাবার তাগিদ দেন। এবছর বিশ্ব পরিবেশ দিবসের প্রতিপাদ্য করব ভূমি পুনরুদ্ধার, রুখব মরুময়তা। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু অ্যাওয়ার্ড ফর ওয়াইল্ড কনজারভেশন 2023 ও 2024, বৃক্ষরোপণে প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কার 2022 ও 2023 এবং সামাজিক বনায়নে উপকারভোগীদের মধ্যে লভ্যাংশের চেক বিতরণ করেন। শেরেবাংলা নগরে আয়োজিত পরিবেশ মেলা চলবে 11 জুন পর্যন্ত, আর বৃক্ষ মেলা চলবে 13 জুলাই পর্যন্ত। প্রতিদিন মেলা খোলা থাকবে সকাল 9টা থেকে রাত 8টা পর্যন্ত। আমরা চাই যে এই বিপর্যয়, প্রাকৃতিক বিপর্যয় থেকে আমাদের দেশকে রক্ষা করতে, দেশের মানুষকে রক্ষা করতে এবং সেই সাথে সাথে আমাদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে, খাদ্য উৎপাদন বৃদ্ধি করতে। তবে এখানে এটা খেয়াল রাখতে হবে যে অতিমাত্রায় রাসায়নিক সার, কীটনাশক ব্যবহার না করে প্রাকৃতিকভাবে এগুলি মোকাবেলা কীভাবে করা যায় সেটা আমাদের দেখতে হবে। সকলের কাছে অনুরোধ থাকবে, অন্তত আপনারা নিজেরা প্রত্যেকে যেখানেই পারেন গাছ লাগান। জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাবে উদ্বাস্তু মানুষ রাজধানী ঢাকামুখী হচ্ছে। এতে ঢাকার বায়ু দূষণ 3 থেকে 4 গুণ এবং শব্দ দূষণ 2 থেকে 3 গুণ বৃদ্ধি পেয়েছে। সব মিলে ঢাকা ক্রমশ বসবাস অযোগ্য শহরের রূপ নিচ্ছে বলে মত বিশ্লেষকদের। রাজধানীকে বাঁচাতে বিকেন্দ্রীকরণের পরামর্শ তাদের। বাড়ছে তাপমাত্রা, উষ্ণ হচ্ছে পৃথিবী। মানুষের কর্মকাণ্ডের ফলে জলবায়ুর পরিবর্তন হচ্ছে অপ্রত্যাশিত এবং অপরিবর্তনীয় উপায়ে। শিল্প যুগের আগে পৃথিবী পৃষ্ঠের গড় তাপমাত্রা যা ছিল, আগামী 2030 সালের মধ্যে সেই তাপমাত্রা 1.5 ডিগ্রি বৃদ্ধি পেতে পারে। এর ফলে 2100 সালের মধ্যে অনেক উপকূলীয় এলাকা ভেসে যাওয়ার সম্ভাবনা রয়েছে, যা উদ্বাস্তু করতে পারে কোটি কোটি মানুষকে। জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব এরই মধ্যে পড়েছে বাংলাদেশেও। প্রতিদিন গড়ে যে 6000 মানুষ রাজধানীমুখী হচ্ছে, এর মধ্যে বড় একটি অংশ জলবায়ু উদ্বাস্তু। আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার গবেষণায় প্রায় 2 কোটি মানুষের শহর ঢাকা বিশ্বের সবচেয়ে দূষিত শহরগুলোর মধ্যে অন্যতম। বিশ্লেষকদের অভিযোগ, বায়ু ও শব্দ দূষণ মানমাত্রার কয়েক গুণ ছাড়িয়ে গেলেও রাজধানীর দূষণ রোধে নেই কার্যকর উদ্যোগ। ফলে ঢাকার মানুষের গড় আয়ু কমছে। মানমাত্রা থেকে 3 থেকে 4 গুণ বেশি আমরা বার্ষিক মানমাত্রা পাচ্ছি। অপরদিকে আমরা যদি শব্দ দূষণের বিবেচনা করি, 2 থেকে 3 গুণ বেশি আমরা শব্দ দূষণ পেয়ে থাকি। এখানে সবুজের পরিমাণ দিনে দিনে কমে যাচ্ছে, এখানে জলাভূমির পরিমাণ দিনে দিনে কমে যাচ্ছে। প্রশ্ন থাকছে যে আগামী দিনগুলোতে ঢাকা কি আদৌ বসবাসযোগ্য থাকবে, না এটি পরিত্যক্ততার দিকে চলে যাচ্ছে। বাংলাদেশের মূল ভূখণ্ডের 17 ভাগ উপকূলীয় এলাকা। এসব এলাকার প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখা, জীববৈচিত্র্য রক্ষা এবং দুর্যোগ মোকাবিলায় সক্ষমতা আরও বাড়ানোর পরামর্শ বিশ্লেষকদের। পাশাপাশি রাজধানীমুখী মানুষের ঢল থামাতে সবকিছু বিকেন্দ্রীকরণের আহ্বান। অতি নগরায়ন, অপরিকল্পিত নগরায়ন এবং এখানে আমাদের কোনো রকম নিয়ন্ত্রণ নেই থেকে ঢাকাকে যদি বাঁচাতে চাই, আমরা সবকিছুকে বিকেন্দ্রীকরণ করা। আমি তো বলবো যে রাজধানীকেই আমরা এখান থেকে যদি সরিয়ে নিয়ে যাই, রাজধানীকে সরিয়ে নেওয়ার বহু উদাহরণ আছে। মালয়েশিয়াতে আছে, আমরা দেখেছি অস্ট্রেলিয়াতে ক্যানবেরা একটা গ্রামের মধ্যে রাজধানী শহরে, এরকম বহু উদাহরণ আছে সারা বিশ্বে। তিনি জানান, উদ্বিগ্ন নয়, ভারসাম্যপূর্ণ পরিবেশ গড়ে তোলা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় সবাইকে সচেতন হতে হবে। মাহমুদ শাওন, দীপ্ত সংবাদ, ঢাকা। পরিবেশের ভারসাম্য নষ্ট হয়, জলবায়ুর নেতিবাচক পরিবর্তনের প্রভাবে বাংলাদেশ ও পৃথিবীর ভয়াবহতার ভবিষ্যৎ চিত্র তুলে ধরা হয়েছে অ্যানিমেশন চিত্র টুমরোতে। পরিবেশ ও জলবায়ু নিয়ে শিক্ষণীয় চিত্র হয় দেশের জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তকের 7ম শ্রেণীর শিক্ষক সহায়িকা বইয়ে জায়গা করে নিয়েছে টুমরো।
ইন্টারনেট থেকে দেখলাম সাগরের পাড় থেকে নাকি ঘরবাড়ি তুলে ফেলতে হবে। দিন দিন নাকি সাগরের পানি বাড়তাছে। বৈশ্বিক উষ্ণায়নের কারণে অ্যান্টার্কটিকা ও হিমালয়ের বরফ গলে গেলে ভবিষ্যতে বাংলাদেশ সহ পুরো পৃথিবীর ভবিষ্যৎ প্রজন্ম কিভাবে ঝুঁকির মধ্যে পড়তে পারে তা দেখানো হয়েছে অ্যানিমেশন চিত্র টুমোরোতে। আর এতে গলে যাচ্ছে 2 মেরুর বরফ। কাজী মিডিয়া লিমিটেডের পরিচালক কাজী জাহিন হাসান ও কাজী জিসান হাসানের গল্প, ভাবনা ও প্রযোজনায় টুমোরো পরিচালনা করেছেন মোহাম্মদ শিহাবুদ্দিন। চলচ্চিত্রটি 2019 সালের 29 নভেম্বর বেসরকারি টেলিভিশন চ্যানেল দীপ্ত টিভিতে প্রচারিত হয়। বাংলাসহ 12টি ভাষায় করা টুমোরো বিশ্বের 114টি চলচ্চিত্র উৎসবে সিলেক্ট হয়েছে। পুরস্কার পেয়েছে অর্ধশতাধিক। আমি বাতাসের বুড়ো। দেশে জলবায়ুর নেতিবাচক পরিবর্তনের প্রভাব নিয়ে সচেতনতা বাড়াতে সপ্তম শ্রেণীর শিল্প ও সংস্কৃতি শিক্ষক সহায়িকা বইয়ের প্রাণ প্রকৃতি অধ্যায়ে এই অ্যানিমেশন চিত্র দেখার জন্য শিক্ষার্থীদের অনুপ্রাণিত করা হচ্ছে। এতে জলবায়ু পরিবর্তন সম্পর্কে শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়বে। কিভাবে পরিবেশ দূষিত হচ্ছে এবং কিভাবে গাছ কাটা হচ্ছে এবং কলকারখানা ধোঁয়া কিভাবে অন্যান্য প্রাণীদের ক্ষতি করছে তা দেখা রয়েছে। সে অ্যানিমেশনেও এটি বোঝানো হয়েছে যে বর্তমানে আমাদের পরিবেশটি কতভাবে দূষিত হয়ে যাচ্ছে। রাতুলের এই কর্মকাণ্ডটি দেখে আমি খুবই অনুপ্রাণিত হয়েছি। জলবায়ু পরিবর্তন সহ অন্যান্য পরিবেশ বিপর্যয় রুখতে এমন শিক্ষণীয় অ্যানিমেশন চিত্র তৈরি করার আহ্বান শিক্ষকদের। যে আমাদের আগামী পৃথিবীটা কেমন হবে, টুমোরো ক্লাইমেট চেঞ্জের উপরে তারা করেছেন এবং দেখা যাচ্ছে যে এটা কিন্তু কারিকুলামের সাথে এটা মিলে যাচ্ছে। পড়ার চেয়ে আমরা সেটা চোখে যদি ভিজুয়াল দেখি সেটা আমাদের বেশি মনে থাকে, আর এটা আমাদের পড়ার সাথে এটা অভিজ্ঞতার সাথে আমাদের মিল আছে, পুরো ওই অভিজ্ঞতাই তুলে ধরেছে। আর এরকম যে ভবিষ্যতে আরও করে আমাদের জন্য হেল্প হবে। শিক্ষাবিদদের মতে পাঠ্য বইয়ের তথ্যের সাথে এই ধরনের শিক্ষণীয় ভিডিও থেকে শিক্ষার্থীদের যে উদ্দীপনা তৈরি হয় তা সমাজে ও বিশ্বে ছড়িয়ে পড়বে, যা পরিবেশের ভারসাম্য রক্ষায় সহায়ক হবে। এই বিষয়গুলো যদি শিক্ষার্থীর মধ্যে পড়ালেখার পাশাপাশি যদি ভিডিওতে দেখানো হয় তাহলে তার এফেক্টটা বেশি হবে এবং ওখান থেকে তার একটা সৃষ্টিশীলতাও সৃষ্টি হবে যে আমি আসলে কি করতে পারি জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে, আমি তাদের নিজের একটা ভূমিকা আছে। তো বাচ্চাদেরকে যদি এগুলি এইভাবে করে আমরা প্রকৃতিটা বোঝাই তাহলে ওরা নিজেরাই নিজের আনন্দের মধ্য দিয়ে ওরা প্রকৃতিকে ভালোবেসে বড় হবে। টুমরো তো আগামী বলবো আমরা না, কিন্তু আমার কাছে মনে হচ্ছে এটা ভবিষ্যৎ। এই ভবিষ্যৎটাই যদি শিশুদের হাতে আমরা তুলে দিতে পারি, শিশুরা যদি এই ভবিষ্যৎটা নিয়ে সামনে যায় তাহলে এর চাইতে সুন্দর তার কিছু হবে না। শিক্ষাবিদরা বলছেন মূল বইয়ের পাশাপাশি টুমোরোর মতো এমন অ্যানিমেশন ভিডিও দেখলে ছোট থেকেই শিক্ষার্থীরা এই বিষয়ে সচেতন হবে। পরিবেশ বাঁচাতে হয়তো এরাই ভবিষ্যতে টুমোরো মুভির মূল চরিত্রের রাতুল হয়ে উঠবেন। মেহেদি হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা। চতুর্থ ধাপে 7টি উপজেলা পরিষদ নির্বাচনে এখন ভোট গ্রহণ চলছে। সকাল 8টায় ভোট গ্রহণ শুরু হয়েছে, চলবে বিকাল 4টা পর্যন্ত। নানা অনিয়মের অভিযোগে এক প্রিজাইডিং কর্মকর্তা সহ বেশ কয়েকজনকে সাজা দেওয়া হয়েছে। ফরিদপুরের বোয়ালমারী উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে 5 জন ও ভাইস চেয়ারম্যান পদে 11 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন, আর আলফাডাঙ্গায় চেয়ারম্যান পদে 9 জন ও ভাইস চেয়ারম্যান পদে 15 জন লড়ছেন। দুই উপজেলায় ভোটার রয়েছে 2,07,188 জন। যে সব যোগ্য সৎ তাকেই আমরা বেছে নিতে চাই। আমাদের বিপদে আপদে যাই আমরা তার কাছে সাহায্য পাইতে পারি, যে ভালো করবে মোট কথা তাকেই আমরা ভোটটা দেব। ভোটের এই সুস্থ আছে, মানে সব ঠিকঠাক, পরিবেশ ভালো। বরিশালে অনিয়মের অভিযোগে উজিরপুরের হাবিবপুর মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা মাসুদ পারভেজকে প্রত্যাহার করা হয়েছে। বানারীপাড়ায় ব্রাহ্মণপাড়ার কেন্দ্রে জাল ভোট দেওয়ার সময় নাইম নামের এক কিশোরকে আটক করে পুলিশ। চতুর্থ ধাপে ময়মনসিংহের নান্দাইল, ভালুকা ও গফরগাঁও উপজেলা পরিষদের ভোট গ্রহণ হয়। নান্দাইলের কানারামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও নান্দাইল বালিকা উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে জাল ভোট দেওয়ার অভিযোগে 2 যুবককে আটক করে পুলিশ। চট্টগ্রামের বাঁশখালী ও লোহাগাড়া উপজেলায় মোট 22 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে 22 জন ম্যাজিস্ট্রেট, বিজিবি 6 প্লাটুন, পুলিশ আনসার ব্যাটালিয়ন সহ বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়। টাঙ্গাইলের 4টি উপজেলায় ভোট গ্রহণ করা হয়। নির্বাচনে দলীয় প্রতীক না থাকায় প্রার্থী ও ভোটারদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে। 4 উপজেলায় চেয়ারম্যান পদে 18 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
বরগুনার আমতলী ও তালতলী উপজেলায় ভোট কেন্দ্রে তুলনামূলক ভোটারদের উপস্থিতি কম দেখা গেছে। রাজশাহীর চারঘাট ও বাঘা উপজেলায় চেয়ারম্যান পদে 5 জন, ভাইস চেয়ারম্যান পদে 9 জন এবং নারী ভাইস চেয়ারম্যান পদে 9 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। দিলশা দানি, দীপ্ত, বার্তাকক্ষ। দর্শক, এবার উপজেলা নির্বাচনের খবর জানাতে ফরিদপুর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী তানভীর খন্দকার। তানভীর, ভোট গ্রহণের সময় বাকি আছে আর মাত্র 1 ঘন্টা। এখন পর্যন্ত আসলে কি পরিমাণ ভোট পড়েছে? রাজীব, আপনি জানেন যে ফরিদপুর যে 2টি উপজেলায় আজকে ভোট গ্রহণ হচ্ছে সেটা হচ্ছে আলফাডাঙ্গা এবং বোয়ালমারী। এই 2টি উপজেলায় কিন্তু ভোট গ্রহণ হচ্ছে। আগে 7টি উপজেলায় কিন্তু ভোট গ্রহণ শেষ হয়েছে। যদি আজকে 2টি উপজেলায় ভোট গ্রহণ হচ্ছে, এই 2টি উপজেলায় আমি বিভিন্ন কেন্দ্রে কিন্তু ঘুরে গেছি সকাল 8টা থেকে 10টা পর্যন্ত যে ভোটার উপস্থিতি সেটা তুলনামূলক কিছুটা ভালো হলেও 10টার পর থেকে কিন্তু এই ভোটার উপস্থিতি কমতে থাকে। এখন আমার পেছনে আপনি দেখতে পাচ্ছেন এখন কিন্তু ভোট গ্রহণের আর মাত্র 1 ঘন্টা বাকি আছে। এখন কিন্তু অল্প কিছু ভোটার কিন্তু আসছেন, কিন্তু এই 3টার আগ পর্যন্ত অর্থাৎ 11টা থেকে 3টা পর্যন্ত কিন্তু ভোটার উপস্থিতি একেবারেই শূন্য ছিল বলা যায়। মানে প্রায় 1%ও এই সময় আসলে ভোট গ্রহণ হয়নি। এই ভোটার উপস্থিতি ছিল এতটাই কম। আসলে আমাদেরকে এখানে যে প্রেসাইডিং অফিসার তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন এবং বলছেন যে এই কারণটি হচ্ছে সকালের দিকে মানুষ বেশি থাকলেও ভোটার বেশি থাকলেও এখন কমে গেছে, কারণ একটা রোদের একটি ব্যাপার, রোদের তীব্রতা এখানে বেশি। এই কারণে বিষয়টা আমাকে বলছেন। আমি কথা বলেছি এখানকার আরো যারা নির্বাচনী কর্মকর্তা রয়েছেন, আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা রয়েছেন, তাদের সাথে কথা বলেছিলাম। এখানে যারা প্রার্থী রয়েছেন তারা কিন্তু বলছেন যে সুষ্ঠু স্বাভাবিকভাবে ভোট হচ্ছে। এখন পর্যন্ত বড় ধরনের কোনো সহিংসতার কোনো ঘটনা। তানভীর, আপনাকে ধন্যবাদ। দেখে বরিশালের উজিরপুরের হাবিবপুর মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা মাসুদ পারভেজকে অনিয়মের অভিযোগে প্রত্যাহার করা হয়েছে। এ বিষয়ে সবশেষ তথ্য জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী মর্তুজা জুয়েল। প্রত্যাহার করা প্রিজাইডিং কর্মকর্তার বিরুদ্ধে কি অভিযোগ পাওয়া গেছে? ভোটে আর কোনো অনিয়মের অভিযোগ পেয়েছেন কিনা জানাবেন। রাজীব, আপনি যেমনটি জানতে চেয়েছেন, উজিরপুর উপজেলার হাবিবপুর মাধ্যমিক বিদ্যালয়ের যিনি প্রিজাইডিং কর্মকর্তা ছিলেন দায়িত্বরত মাসুদ পারভেজ, তার বিরুদ্ধে অভিযোগ পাওয়া গিয়েছে যে তিনি কাপ পিচ প্রতীকের যিনি প্রার্থী সর্দার খালেদ হোসেন স্বপন, তার আব্দুল মজিদ শিকদার বাচ্চু, তার পক্ষে তিনি অনিয়ম করার চেষ্টা করছিলেন এবং ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছিলেন, এমন অভিযোগ কিন্তু প্রতিপক্ষরা দিয়েছেন। এর প্রেক্ষিতে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আলাউদ্দিন তাকে সেখান থেকে তাৎক্ষণিক প্রত্যাহারের নির্দেশ দেন এবং এর বাইরে ব্রাহ্মণপাড়া ভোট কেন্দ্রে নাইম নামে এক কিশোর, তিনি জাল ভোট দেওয়ার চেষ্টা করছিলেন, পুলিশ তাৎক্ষণিক তাকে আটক করে। এর বাইরে কিন্তু তেমন কোনো বিচ্ছিন্ন ঘটনা ঘটেনি। মর্তুজা জুয়েল, আপনাকে ধন্যবাদ। এবার দেশের বাইরের খবর। ভারতের 18তম লোকসভা নির্বাচনের 543টি আসনের 542টির চূড়ান্ত ফল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এর মধ্যে 240টিতে জয় পেয়েছে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি বিজেপি। অন্যদিকে বিরোধী দল কংগ্রেস জয় পেয়েছে 99টি আসনে। সরকার গঠন করতে প্রয়োজন 272টি আসন। জোটগতভাবে বিজেপি নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স এনডিএ পেয়েছে 293টি আসন, আর কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট পেয়েছে 233টি আসন। ফলে একক সংখ্যাগরিষ্ঠতা না পেলেও তৃতীয়বারের মতো সরকার গঠন করছে বিজেপি। শেষ করব দীপ্ত সংবাদ, তার আগে নিটোল টাটা সংবাদ শিরোনাম জানাবো আরও একবার। বিশ্ব পরিবেশ দিবসে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর। পাট পণ্য উৎপাদন ও ব্যবহারের তাগিদ। চতুর্থ ধাপে 60টি উপজেলায় চলছে ভোট গ্রহণ। অনিয়মের অভিযোগে বেশ কয়েকজনের সাজা। ভারতের লোকসভা নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি কেউ, জোটগতভাবে এগিয়ে বিজেপি। এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ বিকাল 5টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য বিনোদনের সংবাদ পেতে যুক্ত থাকুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ সবাইকে।